সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, অন্নপুরী সরকারি কলেজ, কাপ্তাই। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আছে হিসাবের বইসমূহ, বুকস অফ অ্যাকাউন্টস। এটা এই অধ্যায়ের প্রথম ক্লাস। তোমরা জানো, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 2022 সালের পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞানের পুনর্বিন্যাসকৃত সিলেবাস এবং 2021 সালের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এই দুটি সিলেবাসেই আমার এই অধ্যায়টি অর্থাৎ হিসাবের বইসমূহ অধ্যায়টি আছে। আমরা এই অধ্যায়ের বিভিন্ন তত্ত্বীয় বিষয় এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি, এই অধ্যায় পাঠে আমরা কি কি শিখব বা কি কি বিষয় জানতে পারব। শিখন ফল। 1 নম্বর, আমরা দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করতে পারব, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি কি সেটা আমরা জানতে পারব। হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারব। হিসাব চক্রের ধাপ সমূহের গুরুত্ব বুঝতে পারবে। হিসাবের বই সমূহের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। বিভিন্ন ধরনের নবাদান বই প্রস্তুত করতে পারবে। হিসাবের চূড়ান্ত বই তৈরি করে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে পারবে। এখানে হিসাবের চূড়ান্ত বই বলতে হিসাবের পাকা বই বা খতিয়ানকে বোঝানো হয়েছে। আমরা খতিয়ান তৈরি করতে পারবো এবং খতিয়ান তৈরির শেষে এর উদ্বৃত্ত বা ব্যালেন্স বের করতে পারবো এবং লেনদেনে ব্যবহৃত বিভিন্ন দলিল সম্পর্কে আমরা জানতে পারবো। এই হলো আমার এই অধ্যায় পাঠে শিখন ফল। এবার আমরা আসি মূল পাঠে। আমরা প্রথমে আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতি ধারণা, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি কি, কনসেপ্ট অফ ডাবল এন্ট্রি সিস্টেম। দুতরফা দাখিলা পদ্ধতিতে যাওয়ার আগে আমরা একটু গোড়ার দিকে যাই। 1494 সালে লুকা পেসিওলি নামক ইটালীয় গণিত শাস্ত্রবিদ তার সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা গ্রন্থে হিসাবের আর্থিক ঘটনার সঠিক ও সুচারুরূপে লিপিবদ্ধের জন্য একটি ধারণা প্রবর্তন করেন। আমি আবার বলছি, লুকা পেসিওলি 1494 খ্রিস্টাব্দে তার সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা গ্রন্থে হিসাবের আর্থিক ঘটনার সঠিক ও সুচারু লিপিবদ্ধের জন্য একটি পদ্ধতি কথা বর্ণনা করেন। এই পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা হলো এই দুতরফা দাখিলা পদ্ধতি। এই জন্য লুকা পেসিওলিকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়।
এই পদ্ধতিতে লেনদেনের প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা প্রকাশ করে, অর্থাৎ লেনদেনকে দুটি পক্ষ বা তরফে বিভক্ত করা হয়েছে। দুটি পক্ষ, একটা পক্ষ সুবিধা গ্রহণ করে বা গ্রহীতা, আর একটা পক্ষ সুবিধা প্রদান করে বা দাতা। এই সুবিধা গ্রহণকারীকে ডেবিট এবং সুবিধা প্রদানকারীকে ক্রেডিট নামে বিভক্ত করা হয়। ডেবিট এবং ক্রেডিট দুই পাশের টাকার অঙ্ক সমান থাকে। এই জন্য কোনো নির্দিষ্ট বছর শেষে বা কোনো নির্দিষ্ট সময়ে হিসাবের মোট ডেবিট টাকার পরিমাণ এবং মোট ক্রেডিট টাকার পরিমাণের অঙ্ক সমান হয়। তাহলে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি বিবেচনা আমরা কি জানলাম? ইহা একটি দ্বৈত সত্তা নীতি। এর মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই হয়। এটি একটি পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। এর কারণে উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণী মিলে যায়। সবশেষে আমরা বলতে পারি দুতরফা দাখিলা পদ্ধতি একটি নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি। এরপর আমরা আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য। 1 নম্বর হলো দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনের দুটি হিসাব সত্তাগত দুটি পক্ষকে প্রভাবিত করে। প্রতিটি লেনদেন দুটি পক্ষ থাকে। এটাই দুইতরফা দাখিলা পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য। ডেবিট ক্রেডিট নির্ণয়। যেহেতু দুটি পক্ষ থাকে প্রতিটি লেনদেনের, মূল্য বা সুবিধা গ্রহণকারী ডেবিট, মূল্য প্রদানকারী বা সুবিধা প্রদানকারী হলো ক্রেডিট। এটাও দুইতরফা দাখিলা পদ্ধতির একটি বৈশিষ্ট্য। সমপরিমাণ অর্থ আদান প্রদান। প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকে, দুটি পক্ষে টাকার অঙ্ক সমান হয়। এটাও দুইতরফা দাখিলা পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য। গাণিতিক শুদ্ধতা যাচাই। রাওমিল তৈরির মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। পৃথক সত্তা। দুতরফা দাখিলা পদ্ধতিতে ব্যবসায়ের মালিক এবং ব্যবসাকে পৃথক বা আলাদা সত্তা হিসেবে বিবেচনা করা হয়। সামগ্রিক ফলাফল নির্ণয়। যাবতীয় নামিক হিসাব তৈরির মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল সম্পর্কে জানতে পারি। যেহেতু সম্পদ, দায় সুষ্ঠুভাবে সংরক্ষণ করা হয়, আমরা কারবারের আর্থিক অবস্থা সম্পর্কেও জানতে পারি। পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব চক্রের প্রতিটি ধাপ সুন্দরভাবে অনুসরণ করা হয়। এটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিতে
হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ে হিসাব সমীকরণ প্রয়োগ করা হয়। হিসাব বিজ্ঞানের নীতিমালা, ধারণা, কথা ইত্যাদি সুন্দরভাবে এই পদ্ধতিতে প্রয়োগ করা হয়। তাহলে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যের মধ্যে কি কি পেলাম? দুতরফা দাখিলা পদ্ধতির দ্বৈত শর্তা থাকবে, তার দুটি পক্ষ থাকবে, দুটি পক্ষকে প্রভাবিত করবে, ডেবিট ক্রেডিট নির্ণয় করা যাবে, ডেবিট এবং ক্রেডিট দুই পক্ষেই সমপরিমাণ টাকা থাকবে, আর অমিল তৈরির মাধ্যমে গাণিতিক সূত্র যাচাই করা যাবে, মালিক এবং ব্যবসাকে পৃথক সত্তা বিবেচনা করা হয়, আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা যাচাই করা যাবে, পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা, বিজ্ঞানসম্মত হিসাব বোঝাতে হিসাব বিজ্ঞানের প্রতিটি নীতিমালা, ধারণা পদ্ধতি ইত্যাদি এই পদ্ধতিতে ব্যবহৃত হয়। তাহলে আমরা বলতে পারি দুতরফা দাখিলা পদ্ধতি একটি নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি। এবার আমরা আলোচনা করব হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা দুই পদ্ধতিতে করতে পারি। ক, সনাতন, প্রাচীন বা স্বর্ণসূত্র পদ্ধতি। ট্রেডিশনাল বা গোল্ডেন ফর্মুলা মেথড। হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মগুলো আমরা দুই পদ্ধতিতে করতে পারি, প্রাচীন বা সনাতন পদ্ধতি বা স্বর্ণসূত্র পদ্ধতি। খ হলো আধুনিক বা সমীকরণ পদ্ধতি। আধুনিক বা সমীকরণ পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাব তিন প্রকার। ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব বা আয়ব্যয়বাচক হিসাব। এখন ব্যক্তিবাচক হিসাব কাকে বলে? ব্যক্তি এবং প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলে।
সম্পত্তি সংক্রান্ত হিসাবকে সম্পত্তিবাচক হিসাব বলে, নামিক আয় ব্যয় সংক্রান্ত হিসাবকে নামিক বা আয়বাচক হিসাব বলে। এখন এই ব্যক্তিবাচক হিসাবে ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করব? ব্যক্তিবাচক হিসাবে সুবিধা গ্রহণকারী বা গ্রহীতা ডেবিট সুবিধা প্রদানকারী বা দাতা ক্রেডিট। তাহলে আমরা কি পেলাম? সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে সুবিধা গ্রহণকারী বা মূল্য গ্রহণকারী বা গ্রহীতা ডেবিট, সুবিধা প্রদানকারী বা মূল্য প্রদানকারী বা দাতা ক্রেডিট। অর্থাৎ যে অর্থ গ্রহণ করবে সে ডেবিট, যে প্রদান করবে সে ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। অর্থাৎ প্রতিষ্ঠানে সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। নামিক হিসাব বা আয়বাচক হিসাবে ব্যয় ক্ষতি ডেবিট, আয় লাভ ক্রেডিট। অর্থাৎ যাবতীয় ব্যয় ক্ষতি ডেবিট হবে, যাবতীয় আয় লাভ ক্রেডিট হবে। এটাই হলো আমার সনাতন পদ্ধতি বা স্বর্ণ সূত্র পদ্ধতিতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। ব্যক্তিবাচক হিসাবে গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে প্রতিষ্ঠানের সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। নামিক হিসাবে যাবতীয় ব্যয় ক্ষতি ডেবিট, যাবতীয় আয় লাভ ক্রেডিট। এইটা হলো আমার সনাতন বা স্বর্ণসূত্র পদ্ধতিতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীর খ, আধুনিক বা সমীকরণ পদ্ধতি। অর্থাৎ আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করা হয়। আধুনিক বা সমীকরণ ডেবিট ক্রেডিট নির্ণয়ের 5টা স্তর আছে। 1 নম্বর, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অর্থাৎ প্রতিষ্ঠানে সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। একইভাবে ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। দায় মালিকানা শর্ত আয়, দায় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা শর্ত বা মূলধন। হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। আমার
সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর এই তিনটা দায়, মালিকানা শর্ত এবং আয়, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, এগুলো উৎপত্তি কিন্তু হিসাব সমীকরণ থেকে। এই জন্য এটাকে সমীকরণ বা আধুনিক পদ্ধতি বলা হয়। A equal to plus ওই asset equal to liabilities plus owner security, owner security আর বড় করলে C plus I minus C minus D, L money liabilities, C money capital, I money income, E money expense, D money drawing। অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এখান থেকেই আমার আধুনিক বা সমীকরণ পদ্ধতি সৃষ্টি। এই আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, দায় হ্রাস পেলে ক্রেডিট, দায় মালিকানা শর্ত এবং আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা দুই তরফা দাখিলা পদ্ধতি কি সেটা সম্পর্কে জানতে পারলাম। দুই তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য এবং মূলনীতি সম্পর্কে জানলাম এবং হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী আমরা দুই পদ্ধতিতে শিখলাম। আগামী ক্লাসে এর উপর ভিত্তি করে, অর্থাৎ হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মাবলীর ভিত্তি করে সৃজনশীল প্রশ্ন নিয়ে, গাণিতিক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।